কোনো সমস্যা তৈরি হয়েছে? ইদানিংকালে কোনো সমস্যা তৈরি হয়েছে বলতে পারছেন না? বা কোনো পড়াশোনা নিয়ে কোনো অব্লিগেশন আছে, কোনো বলার কথা আছে, তো কোনো বন্ধুর সঙ্গে ঝামেলা আছে, যে কথাগুলো বলতে চাইছো বলতে পারো না, খুশি লাগছে। আমরা অনেক কথা বলতে পারি না, অনেক কথা বলতে পারি না, পারি আমরা অনেক কথা বলতে পারি না তো। আমি তোমাদের মুখ থেকে সেই কথা শুনছি, খুব অল্প বলো, তোমার নিজের মনের কথা ব্যক্ত করো। তোমার বন্ধু কোনোদিন কোনো এর মধ্যে কোনো বক্তব্য দিয়েছে, কোনো ব্যাপারটা হতে পারে এমন কিছু যে তোমার এই কথাটা শুনে সত্যি বন্ধুরা আজকে এখানে একটা দুঃখের গল্প হয়েছিল, সেটা আমি ভুলে গেছি, মানে ভুলে গেছি, মানে ভুলে যাওয়ার চেষ্টা করেছি। অনেকে অনেক বদান করে, অনেক বদান ঠিক টাইমে এসেছিল, আমি সারিয়ে অপেক্ষা ভালো আছে, একটা ভালো আছে। আমি ওটা নিয়ে যদি পরীক্ষা করতে তো মরে যেতাম, ওইটাই সারব না। আমার ক্যান্সার ডাক্তার বলতে, আমার ক্যান্সার ডাক্তার বলে যাও। আমি বছর দেড়েকের আগে কথা বলছি, তারপরে বলো ও কিন্তু একটা কথা মনে আছে, লজ্জা পাচ্ছে কিন্তু বলতে, তার মানে মনে কিন্তু একটা কথা আছে। তোমরা ওকে সাপোর্ট করো। কিন্তু আগে থেকে অনেকটা ছোট হয়ে এসেছে, কিন্তু তোমরা লক্ষ্য করেছো আগে যে লজ্জা চ্যাংড়ামো একটা ছিল, যেটা কিন্তু কুমের মুখটা ছোট হয়ে গেছে, তোমরা লক্ষ্য করো। কিছু একটা বলতে চাইছে এবং আমাদের দায়িত্ব হয়েছে তোমার কথা বলতে। বলো প্লিজ, বলো কিছু না। যাকে বলেই দাও, যা কাটে তখন কি আলাদা অনুকূলিত হবে না, বলো যে কথা বলেই দাও, কার ব্যবহারে তুমি সত্যি খারাপ ফিল করো, বলো, বলে দাও, আজকে বলে দাও। আমি আজকাল তোমার পাশে আছি, জীবনে প্রতিষ্ঠিত হবে, ভালো চাকরি করবে, ভালো অর্জন করবে, অর্থ উপার্জন করবে, সংসার করবে, সংসার দেখবে, বাবা মাকে দেখবে। ওই গল্পটাকে কন্টিনিউ করবে, ওই গল্পটা কন্টিনিউ করবে। তুমি বললে কাল বাজারে যাওয়ার সময় দেখলাম রতন কাকু সাইকেল নিয়ে লরির তলায় চলে গেল। তো তারপরে বলো সাপোজ আচ্ছা কিছু নেই, রতন কাকু বাড়িতে যখন রতন কাকু গল্পটা দেখলো সবাই কান্নায় ঢেলে পড়ল। ও বললো রতন কাকু বাড়িতে কেউ নেই, একটা ছেলে ভালো রোজগার করে না, রতন কাকুর একটা ঝামেলা ছিল। গল্পের কোনো বাকি ছিল, গল্পের কোনো বাকি রতন তাকে নিয়ে আমি সব সাপোজ অন্য গল্পও করতে পারো। কালকে আমাদের পাড়ায় একটা মেয়ে বিয়ে হচ্ছিল, দেখলাম মন্দির কাপড় বলে মেয়েটাকে তুলে দিয়ে চলে গেল, ছেলেটাকে নিয়ে শ্বশুর বাড়ির লোক চলে গেল। এই সব গল্প তুমি তৈরি করবে, সেটাকে এই অবধি এবারে কেউ যদি মনে করেন তুমি তৈরি করতে অসুবিধা হয়, যে তোমাদের মধ্যে প্রফিট বেশি তুমি বলে তৈরি গল্পটাকে তৈরি করতে পারো। ঘটনা হলো, অনেক দূরে থাকতো, মিস্ত্রিগুলো সব ধরা পড়েছে। পুরোপুরি মেয়েকে যখন খবর দিল, পুরোপুরি মেয়ে আস্তে আস্তে সেই প্লেনটাও ক্র্যাশ হয়ে গেল। নানান গল্প আমি এই যাবো, দেখো এই যাবো, এই লাইফে ট্রেনের মতো আসবে, গল্পটা যেতে যেতে হবে। ঠিক আছে বিতান, রেডি, অল ইউর মার্কস, রেডি, স্টার্ট এন্ড গো। তাহলে টাকাটা করবে কি করব গল্প জোরে 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 জোরে। ও কোনদিন টাকা দিত না, লোকে মেয়েরা খেতো সব সময় 10 টাকা 20 টাকা 30 টাকা করে রিচার্জ মাত্র ওদের কাছে
দিতাম, টাকা মেরে দিতাম, টাকা ওর মাইনেও মেরে দিতাম, তাও ইন্টারভিউ করছে, ইন্টারেস্ট রেট ঠিক হয়েছে, ও কি করেছে, ওর না সবার কাছে তুমি ধরেছি 100 টাকা করে সবার কাছে নিয়ে নিচ্ছে। নিচ্ছে, ভালো কথা খাওয়া ভালো। ওটা দিয়ে বিরিয়ানি নিয়ে আসছে, সে কোথাকার কোন হাট থেকে 80 টাকা দিয়ে বিরিয়ানি, 80 টাকা যে বিরিয়ানিটা ছিল বিরিয়ানিটাকে একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছিল। এবার তাও কিছু তো করার ছিল না, তাই জন্য 80 টাকার বিরিয়ানিটা কোনো সময় বেরো বলে খাওয়ার পরে দেখি সকালবেলা উঠে পেটটাকে আরো ডাক্তারের সাথে গেলাম, ডাক্তার এত বাজে উল্টো পাল্টা ওষুধ দিয়ে হসপিটালে ভর্তি করে দিল। চলো কাট করো। হ্যাঁ সেই তো বিরিয়ানিটাকে পেট খারাপ করলো জানি বলো। সেই তো বিরিয়ানিটা খেয়ে পেট চলে সেই ডাক্তারের টানা গেলাম, ডাক্তারের কাছে গিয়ে ওষুধ মারা বলে নামাজ পড়া বলছে ডাক্তার বলছে বডি একটু ভিটামিন খাচ্ছে। তারপর যে ডাক্তার বললো আপনি ওষুধ মারা খেলে আপনি সুস্থ হয়ে যাবে, আর বিরিয়ানিটা তেল মশলা একটু কম খান। আমার তো বাবা বিরিয়ানি খেয়ে কিছু হয়নি। আচ্ছা তারপরে ধরে যাও নার্সিংহোমে গেলে। নার্সিংহোমে গেলে নার্সিংহোমে গিয়ে পুরো ডাক্তার ছিল, নার্সিংহোমেও ডাক্তার ছিল না জোরে বলতে তাহলে কি হতো? আমাদের আরো বেশি পরীক্ষা বেড়ে গেল। তারপরে সেই এই অবধি গল্পটা বলি। তার মানে গল্পটায় দেখা গেল যে বিরিয়ানি খেয়ে পেট খারাপ হয়েছিল, বিরিয়ানি খেয়ে পেট খারাপ হয়েছিল, বিরিয়ানি খেয়ে পেট খারাপ হয়ে হসপিটালে গেল, হসপিটালে কোনো চিকিৎসা পাইনি, নার্সিংহোমে গেল, নার্সিংহোমেও কোনো ডাক্তার ফাক্তার ছিল না। তাহলে কোথায় যাবে চিকিৎসা? কি হবে? কিছু বলবো আলটিমেটলি কোনো ঘটনা থেকে সলিউশন বের হবে। আপনি আমি যেটা বলছি আমার সঙ্গে বলো, একটু দেখে আমার দিকে তাকিয়ে, আমি যেটা বলছি আমার সঙ্গে আড়ি দিয়ে দূরে গিয়ে আঁকা যায় নাকি? আঁকা যায় নাকি? তাইফের কাছে এসে হাতে হাত রাখি। মনে নেই সুখ, চোখে তার চাপড়া, গাড়ি পালাবো, কে দিয়েছে আড়ি, আর মনে নেই সুখ। ভাবি যে প্রথম ঝামেলা করে আড়ি দিয়েছে না, মানে ঝামেলাটা করেছে, সে কিন্তু মনের ভেতরে ঢোকে বলে ঝামেলাটা আমি বললাম তারা শুনতে তারা দেবাশিসের ছিল না, আমি খুঁজিয়ে তাই বলছি কে দিয়েছে আড়ি, তার মনে নেই সুখ, চোখে তার চাপড়া, বাড়ি পাকা মুখ। এই বাড়ি পাকা মুখ কেমন হয়? আড়ি দিয়ে আকাশ লেগে পড়ে যায়, আর
মনে করে এখানে বন্ধুটা দাঁড়িয়ে আছে তুমি সরে এটা করে দিচ্ছ এই গান জিপি তুমি যাতে পড়ে যাও জিপি এই ঠিক সাবধান এন্ড স্টার্ট একটু জায়গা থেকে নড়বে না এই চাপ 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 ছড়িয়ে দাও ছড়িয়ে দাও এখানে আছি ছড়িয়ে দাও আমি যেই বলবো কান্না কান্না নিয়ে ঠিক যতটা জোরে হাসি ততটা জোরে কান্না জোরে কান্না বুক ফেটে কান্না বলো ও আয়না তুমি সামনে মানুষ দাঁড়িয়ে রয়েছো তুমি যা করবে আয়না করতে শুরু করবে ন্যাচুরালি তুমি আয়নার সামনে এসে দাঁড়ালে পকেট থেকে হাত বার করে হিরো হওয়া ছাড়ো যাই হোক আমার হাতটা একটু ঝুলিয়ে দেয় যাই হোক চলো রেডি রেডি 1 2 3 স্টার্ট দাঁত বেরিয়ে নেই তোমার দাঁত বেরিয়ে রয়েছে কি করা যায় না ধরো 15 বছর বাদে তোমাদের দেখা হয়েছে তুমি চিন্তা ভাবনি বা তোমরা দুজন দুজনকে তোমার মনে হয়েছে আলকা এদিক দিয়ে যাচ্ছিলে এরকম ওর নাম ধরে ওকে তুমি ভাবছে না ক্যামেরা সন্তোষপুর বিদ্যা মন্দির ফর বয়েজ নট অ্যাক্টিং অ্যাকশন এই হয়তো তুমি পেছন দিয়ে যাচ্ছিলে
এই সব প্রথম দাম আমি জানি না কি ব্যাপার বিবেক তুই বিবেক তো হ্যাঁ আমরা সন্তোষপুর বিদ্যা মন্দিরে পড়তাম আমার নাম এইভাবেই মানুষের সম্বল 15-20 বছর বাদে দেখো ওর চেহারা চেঞ্জ হয়ে গেছে তোমার চেঞ্জ হয়ে গেছে কেউ হয়তো খুব বড় লোক হয়ে গেছে সে এখনো চাকরি করে পয়সার উপরে তার আরে বিবেক আরে সন্তোষপুর তো বিদ্যা মন্দির তো একসঙ্গে পড়তাম তো এই ব্যাপারটা এইটাই গোবর লাগবে পুরো জোরে আমরা শুনতে পাচ্ছি না এই দেখো তুমি দেখো ঠিক আছে তুমি এই দাঁড়ালে আমরা তো তোমার পেছনটা দেখছি এটাই হলো অ্যাক্টিভেট স্টেজের ঝামেলা ক্যামেরা হলো ঝামেলা ক্যামেরা এখান থেকে শটটা নিচ্ছিল সে বলবে দাদা অভিনয় করতে এসেছেন জানেন না আমি কি আপনার পেছনটা নেবো দেখো এই দাঁড়ানোটাই ভুল দেখো এই দাঁড়ানোটাই ভুল তুমি যদি এরকম আসতে সবাই দেখতে পাবে সারা দুনিয়ার লোক দেখতে পাবে আরে সৌভাগ্য দেখো সবাই দেখতে পাবে স্টার্ট আমি জানি টাকা পয়সা আছে মমিতাকে খুব ভালো রাখতে পারবি আমি গরিব মানুষ আমি জানি আমার অসুখ পয়সা করি নেই কিন্তু আমিও ভালোবাসি তোর সঙ্গে আমার আলাপ এই কনসিডার মানে এই আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় না এটা দরকার ছিল আমরা ওনাকে একটু উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি নেতাজি নগর সরস্বতী নাট্যশালার পক্ষে একটু হাততালি দিয়ে রবিবারের গল্প আমিও চাইছিলাম অনেকদিন ধরে বা করছিলাম আপনাদের মতো একটা নাট্যগোষ্ঠীকে যাতে আমার ছেলেরা নাট্যগোষ্ঠীর স্পর্শ না করে আগামী দিনে নাট্যের উপরে বা থিয়েটারকেও তাদের প্রাণকেন্দ্র করে গড়ে তোমরা অনেক কিছু নতুন কিছু শিখবে পড়াশোনার বাইরেও একটা জগৎ আছে যেখানে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে তোমরা জানছো আরো কত কিছু আছে আর আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমাদের অবশ্যই আমাদের দিকে যেগুলো হচ্ছে শিখে এখানেও স্বীকার করবে না কিন্তু ওকে তুমি স্বীকার করাবে যে তুই চুরি করছিস আমার বাড়ি থেকে আমার বাড়িতে তোর অবাক যাতায়াত আমার বাবার ড্রেসিং টেবিলের সামনে থেকে তুই আমার মায়ের বই এবং পাঠ চুরি করছিস চল দেখি হ্যাঁ তুমি এইভাবে আর চলে তোমাকে জানো দেখেছিস কেন কি ব্যাপার বল না এখানে ডেকে বলার কি আছে তুই তো সবার সামনে বলতে কি হয়েছে বল বল তুই বাড়িটা রাখি ঘটা জোরে 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 একটু ঘুরে ঘুরে ডায়লগ হবে মানে ঘুরে ঘুরে ডায়লগ মানে যেটা যেমন ভাবে হয় তুই দেখেছিস হ্যাঁ তুই দেখেছিস এসে যেমন বললে না কেন ডাকবো না কেন তোকে তো ডাকতেই হবে তোর সঙ্গে লাস্টলি তো একটা ফাইনাল কথা বলতেই হতো তুমি এলে কি কথা বলতে এসো কি কথা বলছিস এবং আমি তোমাদের প্রথম থেকে যে চেঁচাচ্ছি প্রথম থেকে যে কথাটা বলছি সেটা এখান থেকে বলছি আমার পেটে হাত দাও আস্তে করে আমি এখান থেকে কথা বলছি দেখে পেট বসে যাচ্ছে আমি এখান থেকে কথা বলছি কোনোদিন আমার গলা ভাঙবে না দিদি ভালো আছেন আপনারা ছবি তুলবেন বলেছিলেন তুলেছেন গলা থেকে বলছেন এই পেট থেকে যাচ্ছে একটা এখান থেকে বলে না ভারী গলা দিদি ভালো আছেন দেখো এখানে দেখো বক্সে যেমন টপ করে দেখো দিদি ভালো আছেন অনেকদিন পরে আপনাদের সঙ্গে দেখা হলো দেখো টপ করছে এটা গলা থেকে কথা দিদি ভালো আছেন এখানে কিন্তু আমার আসল পাতলা গলা বেরিয়ে দিদি ভালো আছেন অনেকদিন পর আপনারা ছবি তুলবেন বলে তুললেন আপনারা হচ্ছে ছবি তুলবেন বলে তুললেন না
ঠিক আছে, তিনটে অক্টেভ শুনে রাখাও তো। ম্যাডাম ভালো আছেন, ম্যাডাম ভালো আছেন, তিনবার ম্যাডাম। একটা এখান থেকে বলো। ম্যাডাম ভালো আছে? কোথায় পেটি তো বসেনি। ম্যাডাম ভালো আছেন, দেখো পেট ঢুকে গেছে, আমি কিচ্ছু করে ঢোকাচ্ছি নাকি। ম্যাডাম ভালো আছেন, এইখানে থেকে আওয়াজ আসছে। ভালো আছে? এবারে এখান থেকে। ও ম্যাম ভালো আছে? গভীর ভাবে বলো। ও ম্যাম ভালো আছে? ম্যাম ভালো আছেন, ভালো আছে? ধপধপ প্রতিক্রিয়া দেখো। ম্যাম ভালো আছে? তোকে বাইরে রাখলি, বল কি হয়েছে? কেন রাখবো না তোকে? তুই কি করেছিস তুই সেটা জানিস না? কেন, কি হয়েছে? তুই কি নেকা চাচ্ছিস নাকি? তুই জানিস না কি করেছিস তুই? না, বুঝতে পারছি না, বল। কি করেছে আমাকে বলেছো? দেখো এইদিকে থাকলে তোমার পেছনে চলো রান্না করে দিই। আরে অভিনয়টা তো দেখা দিই। এই দেখো তুমি এইভাবে করছিলে। তুই কি করেছিস তুই সব জানিস। এখন নেকা সাজছিস তাই না? সবার সামনে বলে দেবো তুই কি করেছিস, তাতে তুই বলে দে। তুই কি নেকা চাচ্ছিস নাকি সব কিছু? তুই জানিস না নাকি? এই দেখো এইদিকে ঘুরে তাকা, তুমি এইদিকে ঘুরে তাকা। তুই জানিস না নাকি তুই কি করেছিস? কি বল, আমি বুঝতে পারছি না। তুই বুঝতে পারবি না তুই। বাবা তুই তো আমার একবার এসেছিস তো আমার ঘরে, তুই তো আসিস। হ্যাঁ এসেছিস, তুই সত্যি কথা বলে না, তুই কেন নেকা চাচ্ছিস? না, আমি করিনি এরকম। তুই ভুল ভাবছিস। এটা করিনি মানে কি করেছিস? আমি ভালো করে বলছি, শোন, আমার বাবার ঘরে পাস আর মোবাইল তুই চুরি করেছিস। না, আমি এগুলো করতে পারি না, রাজ, তুই বিশ্বাস কর। বিশ্বাস করবো না? আমার ঘরে সিসিটিভি আছে। রাজ, এইখানে দাঁড়াও। হ্যাঁ, কেন চুরি করতে হয়েছিল? শখে বাবা দামি ঘড়ি দেখে আর মোবাইল দেখে সে ধরা পড়ে যাবে। ঘড়ি পড়তে হবে। তো আমাকে কোশ্চেনটা করবে। আচ্ছা আমি বলছি, তাহলে কেন তুই চুরিটা করলি সেটা তো বুঝিয়ে বলবি। তুই কিন্তু ধরা পড়ে গেছিস, আমার বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে। এখনো বলছি তুই কেন চুরিটা করলি বল। দেখ শোন রাজ, আমার একটু টাকা ওইদিকে দেখ। অসুবিধা হয়েছিল, তাই আমি ঘড়িটা চুরি করেছিলাম। তুই আমাকে তো বলতে তুই পারতিস। যে ক্যামেরার ভেতরে ঢুকে যাচ্ছিস। আমি বলে দিচ্ছি ওর সামনে। হ্যাঁ ভালো করে দাঁড়িয়ে বলো। দেখ রাজ, আমার একটু টাকার অসুবিধা হয়েছিল, তাই আমি চুরিটা করেছিলাম। তো তুই চুরি করতে গেলি কেন? টাকার দরকার ছিল, তুই আমাকে বলতে পারতিস, আমার বাবাকে আমি বলতাম। রাজ, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন রাজ। কি ক্ষমা করবো? তুই যা বিশ্বাসে যা ছিলিস তুই যা বিশ্বাসটা আমার নষ্ট করে দিলি, তারপরে আপনাকে ক্ষমা করা যায় না। তোর সঙ্গে হয়তো আমার সম্পর্ক থাকবে, আমি তোকে আর আমার বাড়িতে কোনোদিন ঢুকতে দেবো না। তো আমি একটা অভিনয় করি। তুমি আমাকে জোরে বলো তুই কেন চুরিটা করেছিস? কি দরকার ছিল আমার বাড়ি থেকে তো চুরি করার বল? পেট ছাজিয়ে মস্তানি করবি তুই। হ্যাঁ আমি দেখি। হ্যাঁ এই পাঞ্চারটা নিয়ে বন্ধুদের বয়স হয়ে যাচ্ছে। তুই কেন চুরিটা করলি? তুই তো আমায় বলতে পারতিস। দরকার হলে তোকে আমি টাকা দিতাম, তোদের মতো ভিখিরিকে আমার টাকা দেওয়ার কোনো অসুবিধা নেই আমার বাবার। বলো দেখি কথাটা ঠিক এইভাবে বলো তো। তোদের মতো ভিখিরিকে আমার বাবা অনেক টাকা সাহায্য করে। বল তোর টাকা দরকার ছিল, আমার ভাই এরকম ভিখারিকে আমার টাকা না দিয়ে দিই। তুই আমাকে বলতিস আমার বাবা তোকে এমনি দিয়ে দিত টাকাটা। আজ তুই ছোটা भी তুই বিশ্বাস করবি আমার মা এক মাস ধরে অসুস্থ, আমার কোনো কাজ নেই, আমি স্কুলের টাকা জমা দিতে পারছি না। আমি কোনোদিন চোর ছিলাম না রে, কোনোদিন চোর ছিলাম না, কিন্তু আমার অনেক টাকার দরকার। আমার মায়ের চিকিৎসার জন্য টাকা দরকার। বাবা বাড়িতে বসে রয়েছে, বাবা পাগলের মতো হয়ে গেছে, বোনটা পড়াশোনা বন্ধ করে দিয়েছে। আমার খুব দরকার ছিল টাকা। তুই আমায় ক্ষমা করে দে বন্ধু। আমি তোর বাবা মার পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে নেবো, আমার টাকার খুব দরকার ছিল। আমি চুরি করতে চাইনি, বিশ্বাস কর। আমার সত্যি খুব টাকার দরকার ছিল, তোমরা বিশ্বাস করে এসো না। আমার বাড়িতে খুব অভাব, আমার পড়াশোনা বন্ধ করে দিতে হবে। আমি আর তোমাদের সঙ্গে ক্লাসে বসতে পারবো না, আমার পড়াশোনা করা হবে না, তোমাদের সঙ্গে খেলতে পারবো না আমি। তোমরা আমার দূর থেকে দেখে চলে যাবে, তোমরা সব ব্যাগ নিয়ে ইউনিফর্ম পরে স্কুলে যাবে, আর আমি বারান্দায় বসে থাকবো। বাড়িওয়ালা বলেছে টাকা ভাড়া না দিতে পারলে ঘরটা ছেড়ে দিতে হবে, ফুটপাতে বসে যাবো। তুই আমায় ক্ষমা করে দে বন্ধু, আমি আর কোনোদিন করবো না, কোনোদিন কষ্টটা কেসে কোনোদিন